নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আবার ডিএ নিয়ে প্রতারণা শুরু করলেন। ডিএ মামলার রায় এখনও সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে। হয়তো নতুন বছরে সেই রায়টা বেরোবে, কিন্তু তার আগে একটা ব্যবসায়িক সম্মেলন, ছোট মাঝারি স্কেলের ব্যবসায়ীদের নিয়ে তিনি একটা ধনধান্যে অডিটোরিয়ামে সেখানে একটা সভা করছিলেন। সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শিল্পপতি সাজিয়ে পাশে দাঁড় করিয়েছিলেন। এগুলো সব মেনে নেওয়া যায়, বাংলার মানুষ এসব ভণ্ডামির সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু সেইখানে দাঁড়িয়ে সরকারি কর্মচারীদের সঙ্গে যে ধারাবাহিক অসভ্যতা করে যাচ্ছেন, যে রিটায়ার্ড কর্মচারীদের সঙ্গে যে প্রতারণা করে যাচ্ছেন বছরের পর বছর, একটা ডিএ মামলা লড়াই করার জন্য 7বারের মধ্যে 6বার হারার পরও শেষ পর্যন্ত এখনও আইনজীবী অ্যাপয়েন্ট করে সেটাকে লিঙ্গার করার চেষ্টা করেছেন দিনের পর দিন। সামান্য লজ্জাবোধ থাকলে সেই ডিএ নিয়ে কোনো কথা একজন রাজ্যের প্রশাসকের বলা উচিত ছিল না। এ রাজ্যে যখন সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে কম ডিএ দেওয়া হয় রাজ্য সরকারি কর্মচারীদের, অবসরপ্রাপ্ত কর্মচারীদের, তখনও ওই ব্যবসায়ী শিল্পপতিদের সম্মেলনে হঠাৎ ডিএ প্রসঙ্গটা তোলা কেন? পরিকল্পিতভাবে তোলা। তার কারণ ব্যবসায়ীদের বলা, বিশেষ করে অবাঙালি ব্যবসায়ীদের বলা, যে এই রাজ্যে সবথেকে কম শ্রমমূল্য দিয়ে তুমি কর্মচারী পাবে, কেন আমরা ডিএরও বিরোধিতা করি, ডিএটাকেও কম দিই সরকারি কর্মচারীদের, তোমরাও কর্মচারীদের ঠকাতে পারো। এই মেসেজটা দেওয়ার জন্য আমি দেখছিলাম গত 2 দিন আগে যে ব্যবসায়ী সম্মেলন হয়েছিল, সেইখানে রাজ্যের মুখ্যমন্ত্রী আচমকা ডিএটা তুলেন এবং সেই ডিএর কথাটা তুলতে গিয়েও 3টে মিথ্যে কথা বললেন। প্রথম মিথ্যে কথা যেটা বললেন যে আমরা 8% হারে ডিএ দিই। দ্বিতীয় মিথ্যে কথা যেটা বললেন যে অন্যান্য রাজ্যে পেনশন দেওয়া হয় না, এ রাজ্যে পেনশন দেওয়া হয়। তৃতীয় মিথ্যে কথা যেটা বললেন আমরা পে কমিশন করিও আমাদের কর্মচারীদের দেখার জন্য। কিন্তু বাস্তব অবস্থাটা কি? বাস্তব অবস্থাটাই সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে আমি মুখ্যমন্ত্রীর এই নির্লজ্জ বক্তৃতার পর আমার খালি মনে হচ্ছিল যে এত অসংখ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রতারণা করে একজন প্রতারক মহিলা নবান্নের 14 তলায় যিনি বসে আছেন, তিনি কোন অধ্যত্তে, কোন যুক্তিতে, কোন লজিকে, কী পেছনের পাটিগণিত, কী জ্যামিতিতে এই জাতীয় কথা বললেন? একটা ব্যবসায়ী সম্মেলনে ডিএ নিয়ে মিথ্যাচারিতা করলেন। আমি সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে কিছুক্ষণ কথা বলেছিলাম, সেই কথোপকথনের অংশবিশেষ শোনাচ্ছি। মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন, আপনি বললেন অবান্তর কথা। উনি মূলত এই রাজ্যের শিক্ষিত মানুষদেরকে সঠিক পথের চালিত করে রাজ্যের উন্নতির জন্য যে ধরনের কথাবার্তা বললে পরে রাজ্যটার প্রকৃত উন্নতি হবে, সেই ধরনের কথাবার্তা তো কোনোদিন বলেন না। সুতরাং ওনার কথাগুলোকে অবান্তর না বলে সমস্তটাই অবান্তর বলতে হবে। এমনটা নয় যে উনি কোনোদিন কাজের কথা কোনোদিন কিছু বলেন বলে আর কি। দ্বিতীয় বিষয় হলো যে যে উদ্দেশ্যে উনি কথাটা বলেছেন তার কতগুলো ডাইমেনশন আছে। তার একটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজ্যবাসীকে একটা বিভ্রান্ত করা, এইটা বোঝানো যে দেখো আমাদের যা পয়সা কড়ি আছে সেগুলো সব সরকারি কর্মচারীদের পিছনে দিতে শেষ হয়ে যায়, সুতরাং এখানে আর নতুন করে চাকরি দেওয়ার টাকা নেই, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের জন্য পয়সা নেই, ইত্যাদি ইত্যাদি। এটা একটা বিষয় গেল। আর সর্বশেষ যে উদ্দেশ্যে উনি কথাটা বলেছেন সেটা হলো বণিক সভার উদ্দেশ্যে, যে আপনাদের পাঠানো অমিত মিত্র, যাকে আমরা অর্থমন্ত্রী করেছিলাম, সেই বিখ্যাত অমিত মিত্র এবং মমতা ব্যানার্জি মিলে পশ্চিমবঙ্গের শিক্ষিত বাঙালিদেরকে মোটামুটি সস্তার শ্রমিকে পরিণত করেছে। আমি এখানে একটু সংশোধন করে আমার নিজের কথাটাই, শুধুমাত্র শিক্ষিত বাঙালি নয়, আপামর বাঙালিদেরকে সস্তার লেবারে পরিণত করার কাজটা করেছেন। যার সূত্র ধরে কোনো আইটি সেক্টরে কাজ করা ছেলে মেয়ে একই কোম্পানিতে কলকাতায় কাজ করলে যদি 20,000 টাকা পান, তাকে সে ব্যাঙ্গালোরে গেলে পরে সেটা তার 2 গুণ বা 3 গুণ বেতন হয়। ঠিক একই রকম ভাবে আমাদের এখানে যারা রাজমিস্ত্রির কাজ করেন, এখানে যা পয়সা পান তার থেকে 2 গুণ থেকে 3 গুণ বেশি পয়সা পান উড়িষ্যার মতো, জাস্ট বর্ডারটা টপকে গেলে। এই সস্তার শ্রমিকে রূপান্তরিত করে দিয়েছেন। এবার বণিক সভাকে বলছেন যে আসুন, বাঙালিদেরকে এক্সপ্লয়েট করার জন্য, আরো বেশি করে শোষণ করার জন্য আপনারা আসুন, অর্থাৎ সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ডেকে নিয়ে আসার মতো ব্যাপার। এরপরে গেলে কতগুলো তথ্যভিত্তিক জায়গাতে আমি আসি। সেটা হলো উনি বলেছেন যে 8% ডিএ দিই। 8% ডিএ কিন্তু উনি বছরে আজ পর্যন্ত কোনোদিন দেননি। কোনো সময় হয়তো 1-2 বার ভুল করে দিয়ে ফেলেছেন, সেটা অন্য বিষয়।
এই ডিএ দেওয়ার বিষয়টা হচ্ছে যে বাজারের যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয় তার সাথে সাযুজ্য রেখে করা হয়। এই ডিএটা যে শুধুমাত্র স্থায়ী কর্মচারীরা পান তা নয়, ডিএ বৃদ্ধির সাথে সাথে দৈনিক ন্যূনতম মজুরি বৃদ্ধি হয় যারা অস্থায়ী কর্মচারী আছেন তাদের। সেটা বছরে 2বার করে রিভাইজ হয়। সেটা কেন্দ্র সরকার ছাড়া আমাদের আশেপাশের সমস্ত রাজ্য যারা ওই একই হারে ওই ডিএটাকে প্রদান করে। আমাদের রাজ্যের অবস্থাটা কি? আমাদের রাজ্যের অবস্থা হচ্ছে বর্তমানে মানে যেখানে সারা দেশের এবং অন্যান্য রাজ্যের কর্মচারীরা 58% হারে ডিএ পান, পশ্চিমবঙ্গের কর্মচারীরা পান 8%। আর যে 8% বছরে দিই সে কথাটা বলেছেন সেটা উনি নিজে স্বেচ্ছায় দেননি, ওটা সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের চাপে পড়ে দিয়েছেন। ওনার এই দীর্ঘ 14 বছরের শাসনকালে প্রথম যে একটা বছরে আমরা 2বার করে ডিএ আদায় করতে পেরেছি, সেটা আমরা জোর করে আদায় করেছি। সুতরাং যা কথা বলেছেন সেগুলো সম্পূর্ণরূপে মিথ্যা এবং ভ্রান্ত কথা ডিএ নিয়ে। পে কমিশন করেছি যে কথাটা বলেছেন, পে কমিশন প্রত্যেকটা স্টেট করে এবং পে কমিশনের অন্যান্য স্টেট যখন ইমপ্লিমেন্ট করেছে আমাদের ইমপ্লিমেন্টেশন হয়েছে তার 4 বছর পরে, অর্থাৎ 4 বছর পিছিয়ে আছি আমরা পে কমিশনের থেকে। সুতরাং পে কমিশনের বিষয়েও উনি যে মানে কথা যত কম বলবেন ততই ভালো। এবং এই নিয়ে আবার এখন বর্তমানে বিরোধী দলনেতা যিনি আছেন তিনি দাবি করেছিলেন যে আমি চাপ দিয়েছিলাম তখন, না হলে পরে পে কমিশনটা কোনোদিন দিনের আলো দেখতো না। এবং তার থেকেও বড় কথা হচ্ছে একজন মানুষ আছেন, একজন কবি মানুষ, তার জামাতা অভিরূপ সরকার, যিনি নিজে কেন্দ্রীয় হারে বেতন নেন, যিনি নিজে আহ, কেন্দ্রীয় হারে ডিএ নেওয়ার পরে পে কমিশনের চেয়ারম্যান হিসেবে বসে উনি ডিএ শূন্য পে কমিশনের রিকমেন্ডেশন করেছিলেন, তাকে দিয়ে করানো হয়েছিল আর কি। আর তৃতীয় কথা উনি বলেছেন যে আমরা পেনশন দিই। এখানেও রাজ্যবাসীকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে পেনশনটা কিন্তু সমস্ত দেশের সমস্ত রাজ্যই দিয়ে থাকে। পেনশনের দু রকম ভাগ হয়। 2004 সালের পর থেকে পেনশনের হিসেবটা বদলে গেছে। আমাদের সময়ে যেমন আমরা রিটায়ার করলে পরে কম বেতন পাবো, না কম পয়সা পাবো, কিন্তু পেনশনটা পাবো। পরবর্তী ক্ষেত্রে নিয়ম হয়েছে যে যারা রিটায়ার করবেন তারা অ্যাট এ টাইমস বেশি পয়সা পাবেন, যেটা অনেক কোম্পানির ক্ষেত্রে হয়, যেমন ধরুন ইসিএল বলুন, মানে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড বলুন, বা সেল, এখানে যারা চাকরি করে, যারা ডিএসপিতে যারা চাকরি করে, তাদের কিছু কোম্পানিগুলোর ক্ষেত্রে তারা অ্যাট এ টাইমস পয়সাটা পেয়ে যায়, তার ক্ষেত্রে পেনশনটা খুব কম থাকে। এই দুটো বিষয়। সুতরাং এখানে উনি পেনশন দেন এই কথাটা যে বারবার করে বলে বেড়ান, এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। পেনশন ভারতবর্ষের অনেক রাজ্যই দিচ্ছে এবং পুরনো পেনশন স্কিমে অনেকে ফিরছে। তার কারণ যেভাবে নতুন পেনশন স্কিমে থাকতে গেলে পরে যেভাবে কন্ট্রিবিউট করতে হচ্ছে হিউজ পরিমাণ পয়সা, সেইটাকে নিতে পারছে না বলে পেনশনের পুরনো পেনশন স্কিমে অনেক রাজ্য স্বেচ্ছায় ফিরে যাচ্ছে। আর একটা বিষয়ে আসি, সেটা হচ্ছে পেনশনটা কিন্তু কেউ দয়া করে দেয় না, পেনশনটাও কিন্তু কর্মচারীদের অর্জিত, মানে নিজেদের সারা জীবনের যে সঞ্চিত অর্থ সেখান থেকেই পেনশন দেওয়া হয়। একটা কথা বলুন। আমি বলছি, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো মনে করছেন যে সরকারি কর্মচারীরা তার প্র্যাকটিক্যালি সরকারের গৃহভৃত্য, এবং এই জায়গাটা থেকে দাঁড়িয়ে বারবার কি দরকার ছিল? আমি বলছি ব্যবসায়িক সম্মেলনে সেখানে দাঁড়িয়ে কথাটা বলা, আপনি খুব রাইটলি পয়েন্ট আউট করলেন যে বিভিন্ন মালিককে টোপ দেওয়া যে সব থেকে সস্তায় শ্রমিক পাবে তোমরা এসো, আমরা ডিএ থেকে বঞ্চিত করছি সরকারি কর্মচারীদের। তারপরেও ধরুন এখন যে পরিবেশ পরিস্থিতি, শেষ পর্যন্ত কি আপনারা মনে করছেন যে কোনোভাবে এবার রাস্তায় পথ দেখাবে, রাস্তাতে নামতে হবে আপনাদের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর? আরো সেটা কি প্রবল হচ্ছে না? দেখুন, মানে অনেকদিন থেকে আমরা বলছি এবং আপনাদের মাধ্যমেই এই কথাটাও রাজ্যের কর্মচারী মহলে তুলে ধরতে চাই, যারা স্থায়ী অস্থায়ী কর্মচারী আছেন, যারা কলে কারখানায় কাজ করেন, তাদেরকে মানে বলতে চাই যে আমাদের এই রাজ্যের বাঙালির শ্রমকে যদি বাঁচাতে হয়, বাঙালির শ্রমের সঠিক পারিশ্রমিক যদি অর্জন করতে হয়, তাহলে ভোটের আগে আমাদের সকলকে, আমরা যে যেখানে চাকরি করি না কেন, নিজেদের শ্রমের সঠিক মূল্যের জন্য পথে নামাটা খুব প্রয়োজন এবং তার জন্য প্রস্তুতি নিন। সংগ্রামী যৌথ মঞ্চ দায়িত্ব নিচ্ছে, খুব এই মাসের মধ্যেই হয়তো আন্দোলনের ডাক দেবে। মানে সেই আমরা চাইবো যে সেখানে শুধুমাত্র সরকারি কর্মচারী পেনশনাররা নন, যারা বিভিন্ন সেক্টরে চাকরি করেন সেই সব মানুষরাও আসুক। পশ্চিমবঙ্গের মানে কাজ যা করছি আমি, তার উপযুক্ত পারিশ্রমিক পাওয়ার যে সিস্টেমটা, সেই সিস্টেমটাকে ফেরাতে না পারলে পশ্চিমবঙ্গের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে না। মানুষের ক্রয় ক্ষমতা কমছে,
মানুষের কাছে পয়সা নেই, যা কিছু অর্থ সরকারি অর্থ কাটমানি হয়ে বেরিয়ে শাহজাহানদের নামক এই লোকজনের কাছে চলে যায়। মানে গ্রামে গ্রামে কোটিপতির সংখ্যা বৃদ্ধি হয়েছে, কিন্তু সাধারণ মানুষের হাত অর্থশূন্য হয়েছে। এর কারণ অন্য কিচ্ছু নয়, এর কারণ হচ্ছে যে বাঙালির শ্রম সস্তা হয়ে যাওয়া। আমরা চাই, আপনাদের মাধ্যমেই সেটা আবেদন রাখছি, পরে হয়তো আবার বলবো, আমরা কর্মসূচি ঘোষণা করতে চলেছি। সকলে চলুন পথে নামি। রাজ্যটাকে যদি বাঁচাতে হয় তাহলে এই ভোটের আগেই আমাদেরকে কোমর বেঁধে নামতে হবে। অনেকে জিজ্ঞাসা করতে পারেন ভোটের আগেই কেন? তার কারণ আমাদের পশ্চিমবঙ্গের গণতন্ত্রের মজাটাই তাই যে আমরা দেখি এখানে যে সারা মানে 4 বছর হয়তো মানে 6 মাস রাস্তা খারাপ থাকে, ভোটের আগে রাস্তাটা মেরামতি হয়। এরকমই আমরা পশ্চিমবঙ্গে অন্তত সেরকমই দেখি। আমাদের উন্নয়নের ব্যাপারটাই তাই।